স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছে সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টিতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর বললেন ডক্টর ইউনূস। আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আমন্ত্রণ। লঘুচাপের প্রভাবে সারা দেশে থেমে থেমে বৃষ্টি, উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কা। শ্রমিক নেতাদের দখলে পাবনার চাটমোহরের বাস টার্মিনাল, পরিত্যক্ত টার্মিনাল ভবনে বসে মাদক সেবীদের আড্ডা, চলে নানা অসামাজিক কাজ। এবার বিস্তারিত। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন এ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্যদিকে সন্ত্রাসী ও কট্টরপন্থীদের মোকাবেলায় গ্লোবাল সাউথের দেশগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকালে তৃতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ G20 শীর্ষ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তারা। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ শীর্ষ সম্মেলন। এতে ভার্চুয়ালি যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা। সম্মেলনের মূল প্রতিপাদ্য টেকসই ভবিষ্যতের জন্য ক্ষমতাধর বৈশ্বিক দক্ষিণ। সকাল 10:30টায় এই সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেয়ার পর এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম কোনো বৈশ্বিক অনুষ্ঠানে যোগ দেয়া। বক্তব্যের শুরুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের ৭৮তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদীকে। এরপর দক্ষিণ অঞ্চলের নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরার পাশাপাশি বলেন ৫ই আগস্ট ছাত্র জনতার মাধ্যমে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার কথা। জানান অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। For revolutionary change, restoration of all institutions of the state to ensure democracy and human rights through a meaningful reform. Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free, fair and participatory elections can be held. ভবিষ্যতে নানা সংকট মোকাবেলায় তরুণ এবং ছাত্র সমাজকে অন্তর্ভুক্ত করার উপর জোর দিয়ে প্রধান উপদেষ্টা অর্থনৈতিক ব্যবস্থাপনার বৈষম্যকে দূর করে একটি সমতার অর্থনীতির ভিত্তি রচনার কথা বলেন। We have to redesign our financial system to make sure wealth is shared by all. It should not be a one-way path for wealth. We must ensure financial services for all people, particularly women and the youth. বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, প্রতিবেশী তো বটেই, বিশ্বের যে কোনো সংকটে মানবিক সহায়তায় সোচ্চার ভারত। সন্ত্রাসী, কট্টরপন্থী সহ বিভিন্ন বিষয় ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। आतंकवाद, अतिवाद और अलगाववाद हमारे समाजों के लिए गंभीर खतरा बने हुए हैं। टेक्नोलॉजी डिवाइड और टेक्नोलॉजी से जुड़ी नई आर्थिक और सामाजिक चुनौतियां भी सामने आ रही है। यह समय की मांग है कि ग्लोबल साउथ के देश एकजुट होकर एक स्वर में एक साथ खड़े रहकर एक दूसरे की ताकत बने। ডক্টর ইউনূস বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদীকে। ইবতিসাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা।
লঘুচাপের প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গত বৃহস্পতিবার থেকেই সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, ক্রমেই বাড়ছে তীব্রতা, যা 23 আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে ভূমিধসের আশঙ্কাও রয়েছে। পাশাপাশি লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে অতি ভারী বৃষ্টিপাত অলরেডি রেকর্ড করা হয়েছে এবং এই ভারী বৃষ্টিপাতের যে সতর্কবার্তা রয়েছে আমরা আশঙ্কা করছি যে চট্টগ্রাম বিভাগে এই যে বৃষ্টিপাত আজকে থেকে 23 আগস্ট পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং এই ভারী বৃষ্টিপাতজনিত কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। এদিকে উপকূলের সব জেলা ও সিলেটের সকাল থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। দমকা বাতাস দেশের নদী তীরবর্তী এলাকাগুলোতে ছড়িয়ে পড়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সাগরে অবস্থানরত নৌযানগুলোকে উপকূলের কাছে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে। দেশের উপকূলীয় এলাকা সহ ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। অনেক জেলায় তাপমাত্রাও বেড়েছে। পটুয়াখালী থেকে কিছুক্ষণ আগে আবহাওয়া পরিস্থিতি জানিয়েছেন জেলা প্রতিনিধি চিন্ময় কর্মকার। গত 24 ঘন্টায় আজ দুপুর 12টা পর্যন্ত 47 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া বিভাগ। সেই সাথে থেমে থেমে দমকা হাওয়া বইছে। এখানে আসলে যে বিষয়টি না বললেই নয় যে নদ নদীর পানির উচ্চতা কিন্তু স্বাভাবিকের থেকে কিছুটা বৃদ্ধি পেয়েছে, ফলে কিন্তু পটুয়াখালী জেলার যেসব নিম্নাঞ্চল রয়েছে সব জায়গায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়া এই যে পানি জমে থাকায় কিন্তু ফসলের অনেক ক্ষয়ক্ষতির কথা আমাদেরকে কৃষি বিভাগ জানিয়েছে এবং সেই সাথে মৎস্য বিভাগ আমাদেরকে জানিয়েছে বেশ কিছু পুকুর এবং মাছের ঘের থেকে কিন্তু মাছ বেরিয়ে গেছে। এছাড়াও যে পটুয়াখালীতে বর্তমানে যে অবস্থাটি রয়েছে যে মহিপুর, আলিপুরের যে মৎস্য শিকারের যে ট্রলারগুলো সেগুলোকে তারা কিন্তু নিরাপদ আশ্রয়ে থেকে সাবধানে চলাচল করার জন্য বলেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠান ও দপ্তরে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া কর্মচারীরা তাদের চাকরি স্থায়ী করার দাবিতে শাহবাগে বিক্ষোভ করছেন। সারা দেশের বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান থেকে আসা কয়েক হাজার কর্মী সকাল থেকে শাহবাগ মোড়ে যান চলাচল আটকে দিয়ে অবস্থান নেন। তাদের অভিযোগ, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান বা দপ্তরে বছরের পর বছর চাকরি করলেও দৈনিক ভিত্তিতে মজুরি ছাড়া আর সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা। বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ পাওয়া এসব কর্মীর বেতনের নির্দিষ্ট অংশ কেটে রাখা হয় বলেও অভিযোগ তাদের। মূলত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে নিয়োগপ্রাপ্ত এসব কর্মীর চাকরি স্থায়ী করলে সরকারি সব সুবিধা পাবেন তারা। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন সিনিয়র রিপোর্টার ওবায়দুল কবির। বিক্ষোভের বিস্তারিত জানতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। ওবায়দুল, শাহবাগের সর্বশেষ খবর আমাদের জানাবেন। সময় আপনি জানেন যে সারা দেশে বিভিন্ন সরকারি অধিদপ্তর থেকে শুরু করে বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রায় 8.5 লাখ কর্মচারী, যারা চতুর্থ শ্রেণীর কর্মচারী, তারা আউটসোর্সিং এবং দৈনিক মজুরি চুক্তিতে কাজ করছেন। এবং এই যে যারা কাজ করছেন তারা কিন্তু প্রায় 20 থেকে 15 বছর ধরে একই প্রতিষ্ঠানে একই জায়গায় কাজ করছেন। তাদের আসলে কোনো ধরনের প্রমোশন থেকে শুরু করে তারা আসলে আমাদের কাছে অভিযোগ করছেন যে নানা ধরনের বৈষম্যের শিকার। তার মধ্যে অন্যতম একটি বৈষম্য হলো বেতন বৈষম্য। পাশাপাশি তাদের অন্য যারা সহকর্মী একই পজিশনে কাজ করেন তারা কিন্তু নানা ধরনের সরকারি সুযোগ সুবিধা, এর মধ্যে বছরে 2টি বোনাসও কিন্তু পান, কিন্তু তারা এসব থেকে সব কিছু থেকেই বঞ্চিত। এর বাইরেও তারা অভিযোগ করেছেন যে তাদের যে সমস্ত ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগ করে সেই ঠিকাদার প্রতিষ্ঠানও তাদের বেতন থেকে একটি অংশ ঠিকাদার প্রতিষ্ঠান নিয়ে থাকে। এই যে এত সব বৈষম্য, এইসব বৈষম্য নিয়েই তারা এতদিন ধরে নিজ নিজ প্রতিষ্ঠানে কিন্তু কাজ করে আসছেন। এর ব্যতিক্রম যাচ্ছে তারা বলছেন যে তাদের চাকরি এখন স্থায়ী করতে হবে
এবং জাতীয়করণের মধ্য দিয়ে এই যে বৈষম্য, এইসব বৈষম্য দূর করে তাদেরকে নিয়মিত চাকরির অন্য সহকর্মীদের মতো তাদের চাকরি নিশ্চিত করতে হবে। তো এই দাবিতেই তারা আজ সকাল থেকে কিন্তু শাহবাগ এই মোড়ে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে এবং তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবি পূরণ হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবে। এর আগের সরকারের আমলে তারা বিভিন্ন দপ্তরে কিন্তু ঘুরে এই তাদের চাকরি নিশ্চিত করতে এবং স্থায়ী করতে কিন্তু নানা কর্মসূচি নিয়েছিল, কিন্তু সেগুলো আসলে বাস্তবায়ন না হয় তারা বলছেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই সরকার হয়তো তাদের এই দাবি পূরণে আশার বাণী শোনাবে এবং তাদের যে চাকরি স্থায়ীকরণের বিষয়টি এদের তারা নিশ্চিত করবে। সুমাইয়া, এই দাবিতে তারা এখন পর্যন্ত শাহবাগ মোড়ে অবস্থান নিচ্ছে। ধন্যবাদ ওবায়দুল। শাহবাগ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ওবায়দুল কবির। ঠাকুরগাঁও থেকে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এদিকে সকালে চট্টগ্রাম 11 আসনের সাবেক সংসদ সদস্য ও ব্যবসায়ী নেতা MA লতিফকে আটকের পর দুপুরে তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সাবেক পানি সম্পদ ও খাদ্যমন্ত্রী এবং ঠাকুরগাঁও 1 আসনের MP রমেশ চন্দ্র সেনকে গতরাতে তার গ্রামের বাড়ি রুহিয়ার কশালগাঁও হতে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে তাকে ঠাকুরগাঁও সদর থানায় আটক রাখার পর রাতেই তাকে নিয়ে যাওয়া হয় ঢাকার উদ্দেশ্যে। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী অঞ্জলি রানী সেন। সে তো কিছু অপরাধ করে নেই, কিছু লুটপাট করে নেই, কোনো টাকা জমা করে। আমি এই সমস্ত কথা অনেক বলছি যে সে তো দুর্নীতি কিছু করে নাই, সবাইকে উপহার করছে। কেন তোমরা কোথায় নিয়ে যাচ্ছ বলো, যে এইখানে নিয়ে যাচ্ছে, আসবে এই আধা ঘন্টার মধ্যে আমরা দিয়ে যাব। প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত পাবনার চাটমোহরের একমাত্র বাস টার্মিনালটি চলে গেছে শ্রমিক নেতাদের দখলে। স্থানীয়দের অভিযোগ, প্রায় 2 দশক ধরে পরিত্যক্ত এই টার্মিনাল ভবনে রাত হলেই চলে মাদকসেবীদের আড্ডা এবং নানা অসামাজিক কাজ। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। পাবনার অন্যতম প্রাচীন জনপদ চাটমোহর উপজেলার একমাত্র বাস টার্মিনাল এটি, যেখানে ঝুলছে ট্রাক শ্রমিক ইউনিয়নের সাইনবোর্ড। স্থানীয়দের অভিযোগ, পৌর মেয়রের সহায়তায় এ ভবনটি দখলে নিয়েছে শ্রমিক নেতারা, যেখান থেকে তিনি ভাড়াও তুলছেন। এই পৌর চেয়ারম্যান ইনি এককভাবে ভাড়া দিয়ে এই টার্মিনালটা খাচ্ছে। এই টার্মিনালটি ব্যবহার উপযোগী আজও হয়নি এবং এক শ্রেণীর লোক এটাকে ব্যক্তির স্বার্থে লিজ দিয়ে বাড়তি উপার্জনের রাস্তা হিসাবে নিয়ে নিয়েছে। পৌর মেয়র এ অভিযোগ অস্বীকার করে জানান, দীর্ঘদিনের পরিত্যক্ত ভবনটি তিনি দেখভালের দায়িত্ব দিয়েছেন শ্রমিকদের। আমি তাদের কাছ থেকে ভাড়া নেই না, তাদের সাথে কথা আছে যে তারা ওই আপনার যে ওই যখন একটা ধোয়ার জায়গা, ওই নাম কি, গাড়ি ধোয়ার জায়গা আছে, ওরা ওইগুলো ব্যবহার করবে, বাস টার্মিনালটা পরিষ্কার রাখবে, বাস টার্মিনালের যে সম্পদ আছে এগুলো তারা রক্ষা করবে, এইটা করে তারা। এ বাস টার্মিনালটি 2006 সালে নির্মিত হলেও এখনও চালু হয়নি, অথচ এরই মধ্যে বাস টার্মিনালের মূল ভবনে সৃষ্টি হয়েছে ভুতুড়ে পরিবেশ। এলাকাবাসীর অভিযোগ, সন্ধ্যা হলেই এখানে বসে বখাটে আর মাদকাসক্তদের আড্ডা, চলে নানা অসামাজিক কাজ। টার্মিনালে আপনার মনে করেন যে এক কথায় মনে করেন যে সব কিছুই চলে, তাস খেলার থেকে শুরু করে নেশা, ভাঙ, মানে যা কিছু আছে নেশা সব এখানে বিক্রি হয় এবং বসে বসে খায়। এলাকাবাসীদের এখানে আসার নিষেধ ছিল, এরকম একটা অবস্থান ছিল এখানে। এখন মোটামুটিভাবে সবাই আসে, কিন্তু পরিত্যক্ত, এসেই বাকি করবে। ময়লা আর আবর্জনায় পরিপূর্ণ এ টার্মিনাল ভবন থেকে চুরি হয়ে গেছে পানির ট্যাঙ্কি, ফ্লাড লাইট সহ মূল্যবান সামগ্রী। ভেঙে গেছে টার্মিনালের কাচের কাউন্টার। অন্যদিকে টার্মিনালের অভাবে উপজেলার প্রধান সড়কেই যাত্রী উঠানামা করে বাস। বিভিন্ন জায়গায় লাগিয়ে থাকতেছে, সে দোকানদারের সমস্যা হচ্ছে। পৌর কর্তৃপক্ষ যারা তার উপযুক্ত ব্যবস্থা নেয় না নেওয়ার কারণে গাড়ি আজেবাজে জায়গায় দাঁড়া থাকে। এসে টার্মিনালের অবস্থা খুব খারাপ, খুব ভয়ঙ্কর, কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু আসে না, টার্মিনালে কোনো দাঁড়ায়ও না। এলাকাবাসীর অভিযোগ, পৌর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সরকারি ঋণে উপজেলা সদর থেকে প্রায় 1 কিলোমিটার দূরে অপরিকল্পিতভাবে এটি নির্মাণ করায় চালু করা সম্ভব হয়নি, অথচ ঋণের দায় এখন বয়ে বেড়াতে হচ্ছে পৌর কর্তৃপক্ষকে। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।
রাজধানীর সব ট্রাফিক সিগন্যালে কাজ করছেন ট্রাফিক পুলিশ, তাই বেশিরভাগ জায়গায় ট্রাফিকের দায়িত্ব পালন থেকে সরে গেছে শিক্ষার্থীরাও। সকালে রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, বিজয় সরণি, বাংলা মোটর ও শাহবাগ সহ আরও কয়েকটি এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে। তবে কোথাও কোথাও কিছু শিক্ষার্থীকে ট্রাফিক পুলিশকে সহায়তা করতে দেখা গেছে। তারা জানায়, আজ তারা মূলত দেয়ালে গ্রাফিতি আঁকা, পরিচ্ছন্নতার কাজ ও বৃক্ষরোপণ করছে। প্রস্তুতি নিচ্ছে কাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসে ফেরার। ট্রাফিক পুলিশ গেল কয়েকদিন ধরে সিগন্যালগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণের কাজ করছেন। বিআরটিএর সার্ভার চালু না হওয়ায় এখনও শুরু হয়নি সড়কে আইন প্রয়োগ ও মামলা দেওয়ার কাজ। দর্শক, শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে জানাতে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার মাশরেক রাহাত। রাহাত, ওখানে কি দেখছেন? সুমাইয়া, সকাল থেকে কিন্তু আমি আসলে রাজধানীর বেশ কয়েকটি ট্রাফিক সিগন্যাল ঘুরেছি এবং যেটি দেখেছি গেল কয়েকদিনের তুলনায় কিন্তু আজকে বেশিরভাগ ট্রাফিক সিগন্যালে কিন্তু ট্রাফিক পুলিশের সংখ্যা অনেকটাই বেড়েছে এবং যেটি আমাদেরকে আমি আরও যেটি দেখেছি আসলে গেল কয়েকদিন ধরে কিন্তু বেশ কিছু ট্রাফিক সিগন্যালে শিক্ষার্থীরা অবস্থান করছিল। আজকে কিন্তু বেশিরভাগ ট্রাফিক সিগন্যাল থেকেই ট্রাফিক পুলিশ নামার কারণে কিন্তু শিক্ষার্থীরা সরে গেছে। আমি এখন যে ট্রাফিক সিগন্যালটি দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে মানিক মিয়ায় ট্রাফিক সিগন্যাল। এখানে কিন্তু শিক্ষার্থীরা যেটি দাবি করেছে, সকাল থেকে মাত্র একজন ট্রাফিক পুলিশ ছিল, যে কারণে তারা আসলে এখানে দায়িত্ব পালন করছিলেন। তবে এখন কিন্তু আসলে এখানে ট্রাফিক পুলিশের সংখ্যা বেড়েছে, যে কারণে তারা কিন্তু শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের কাছ থেকে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন থেকে সরে এসছে। তারা জানিয়েছে তারা আসলে এখন যেসব ট্রাফিক সিগন্যালে আসলে শিক্ষার্থীরা অবস্থান করছে, তারা আসলে মূলত এখন ট্রাফিক পুলিশের কার্যক্রমটি আসলে পরিদর্শন করছে। তারা বেশিরভাগ জায়গা থেকেই কিন্তু আসলে ট্রাফিক পুলিশের কার্যক্রম থেকে সরে গেছে। কালকে থেকে যেহেতু শিক্ষা কার্যক্রম অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছে তারা আসলে ক্লাসে ফেরার প্রস্তুতি নিচ্ছে। ধন্যবাদ রাহাত। মানিক মিয়া এভিনিউ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাশরেক রাহাত। কাল থেকে পুরোদমে শুরু হচ্ছে দেশের প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় স্তরে শিক্ষা কার্যক্রম। এজন্য রাজধানীর শিল্প এলাকায় তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন শ্রেণীকক্ষে আজ চলছে ধুলো ঝেড়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। কলেজের অধ্যক্ষ জানান, আইএসপিআর এর নির্দেশনা মেনে গত 6 আগস্ট থেকে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। তবে এতদিন শিক্ষার্থী উপস্থিতি ছিল কম, এবার তা 80% বেশি হওয়ার প্রত্যাশা করেন তিনি। ক্লাস শুরু করতে প্রতিষ্ঠানগুলোর প্রধানরা কোনো বাধার মুখে পড়ছেন কিনা, অন্যান্য সহকর্মী বা শিক্ষার্থীরা অসহযোগিতা করছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নিতে দেখা যায় বৈষম্য বিরোধী সমন্বয়ক পরিষদের শিক্ষার্থীদের। আমাদের ভালোই প্রস্তুতি আছে, ক্লাসরুমের প্রস্তুতি প্লাস অন্যান্য সব মিলিয়ে শিক্ষার্থীদের মানে স্বাচ্ছন্দ্যে বা নিরাপদে গমনাগমন এগুলো আমাদের পূর্ব থেকেই প্রস্তুতি আছে। প্রতিষ্ঠানের প্রিন্সিপালদের সাথে সাক্ষাৎ করছি এবং দেখতেছি যে খোঁজখবর নিচ্ছি যে আসলে কোনো সমস্যা আছে কিনা, কেউ সেটের মুখে আছে কিনা। দেখা যায় যে প্রতিষ্ঠান না খুললে দেখা যায় যে আমাদের আন্দোলনটা একটু বিঘ্নতা ঘটবে। আমদানি রপ্তানি বাণিজ্যের সুবিধায় সরকারি ছুটির দিন আজ শনিবারেও পুরো দমে কাজ চলছে চট্টগ্রাম কাস্টমস হাউসে। সাম্প্রতিক আন্দোলনের শুল্কায়ন কাজ বাধাগ্রস্ত হওয়ায় আজ খোলা রেখে দাপ্তরিক কার্যক্রম সচল রাখার সিদ্ধান্ত নেয় কাস্টমস হাউস কর্তৃপক্ষ। জানায়, গত 15 জুলাই থেকে দেশের বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলন ও সরকার পতনের নানা ঘটনায় জমে যায় কাস্টমসের শুল্কায়ন সংক্রান্ত অনেক দাপ্তরিক কাজ। এদিকে সেন্টএফ এজেন্ট জানায়, ডকুমেন্টেশনের কাজ কাস্টমস হাউসে হলেও শুল্ক জমা দিতে হয় ব্যাংকে, তাই শুল্ক জমা দেওয়ার জন্য খোলা রাখা হয়েছে সোনালী ব্যাংকের কাস্টমস শাখা। ফলে ব্যাংক খোলা রাখায় শনিবারও সব ধরনের শুল্কায়নের কাজ সম্পন্ন হচ্ছে। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টিতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর বললেন ডক্টর ইউনূস। আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আমন্ত্রণ। লঘুচাপের প্রভাবে সারা দেশে থেমে থেমে বৃষ্টি, উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কা। শ্রমিক নেতাদের দখলে পাবনার চাটমোহরের বাস টার্মিনাল, পরিত্যক্ত টার্মিনাল ভবনে বসে মাদক সেবীদের আড্ডা, চলে নানা অসামাজিক কাজ। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।